ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 9-এর বায়োলজি সিলেবাসে 5টা চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। বুঝেছো? জীবন ও তার বৈচিত্র্য, এই ডেফিনিশন বুঝতে হবে প্রথমে যে চ্যাপ্টারটার মধ্যে কি আছে। চ্যাপ্টারের মধ্যে কি আছে? নামেই অনেক কিছু। প্রতিটা চ্যাপ্টারের নাম যদি আমরা বোঝার চেষ্টা করি বা নামের মানে বোঝার চেষ্টা করি, তার মধ্যেই চ্যাপ্টারের যে তত্ত্ব অর্থাৎ মূল যে ভাষা, মূল যে বিষয়, সেটা লোকানো আছে। সেক্ষেত্রে জীবন বলতে আমরা যা বুঝি, অর্থাৎ সজীব বস্তু বলতে যা বুঝি, এই যা বুঝি কথাটা বলতে গেলে যে যে বৈশিষ্ট্য বা ফিচার আমরা দেখতে পাবো, ঠিক আছে, যে যে বৈশিষ্ট্য বা ফিচার্সগুলো আমরা দেখতে পাবো জীবনের বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে, বা জীবনের বেঁচে থাকার জন্য একটা জীব কি কি বৈশিষ্ট্যকে ক্যারি করতে পারে, সেটাই এই চ্যাপ্টারের প্রথম পেজে সুন্দরভাবে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। এক। আর দ্বিতীয়ত তার বৈচিত্র্য। জীব শুধুমাত্র যে মানুষ, গরু, ছাগল, ভেড়া তা নয়, জীব তো অনেক ধরনের হয়। এককোষী যে অ্যামিবা সেও জীব, আর আমরা তো আছি। তাহলে এই এককোষী অ্যামিবা থেকে শুরু করে বহুকোষী পর্যন্ত অনেক জীবের বা স্পিসিস ভ্যারাইটি আছে, অর্থাৎ আলাদা আলাদা আছে। এটাই হচ্ছে তার বৈচিত্র্য। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি জানবো? প্রথমেই দেখব যে আমরা জড় কাকে বলছি আর সজীব কাকে বলছি। কেন এই প্রশ্নটা আসলো যে জড় কাকে বলছি আর সজীব কাকে বলছি? কারণ হচ্ছে আমরা যেহেতু বৈশিষ্ট্য পড়ছি, তাহলে জ্বরের কিছু বৈশিষ্ট্য থাকবে। জ্বর মানে হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেটা জেনেছি যে যার মধ্যে প্রাণ নেই। তাহলে যার মধ্যে প্রাণ আছে বা সজীব বলতে আমরা যাকে বোঝাই, তার বেসিক কিছু বৈশিষ্ট্য থাকবে। তাহলে জীব আর জড়কে আলাদা করে বুঝতে গেলে আমাদের জীবনের বৈশিষ্ট্যকেও বুঝতে হবে, জ্বরের বৈশিষ্ট্যকেও বুঝতে হবে। সেক্ষেত্রে জড়কে অত ব্যাখ্যা করা হয়নি, কারণ জ্বরটার মধ্যে প্রাণ নেই। জীব যতগুলো বৈশিষ্ট্য দেখাতে পারে, জড় অতগুলো বৈশিষ্ট্য দেখাবেই না। তার জন্য আমরা সজীব বৈশিষ্ট্যকে বা সজীবকেই ভালো করে বুঝতে চাই বা বুঝব। সেক্ষেত্রে আমরা বলতে পারি জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলো। জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি। জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী এবং প্রধানত যেহেতু আমরা লিখেছি প্রধান বৈশিষ্ট্যগুলোকে আমরা পড়ব, সেক্ষেত্রে আমরা 9টা বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করার বা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তার মধ্যে আমরা অল্প অল্প করে বৈশিষ্ট্য লিখব এবং সেটাকে ব্যাখ্যা বা বোঝার চেষ্টা করব। প্রথমে হচ্ছে জনন। প্রতিটা বাংলা টার্মের সাথে আমরা ইংলিশ টার্মটাও বুঝব। কেন বুঝব? কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের অনার্স বলো, আমাদের মেডিকেল এন্ট্রান্স ক্লিয়ার করার পরে পড়াশুনো বলো, যাই বলো না কেন, নার্সিং এন্ট্রান্স বলো, যাই বলো না কেন, সব কিছুকে আমাদের ইংলিশেই পড়তে হবে। সেক্ষেত্রে আমরা প্রতিটা টার্মে বাংলার সাথে যদি আমরা ইংরেজিটাতে সরবরাহ হয়ে যাই, তাহলে আমার ব্যক্তিগত অভিমত যে মনে হয় কিছুটা প্রেশার কম লাগলেও লাগতে পারে। সেক্ষেত্রে জননের ইংলিশ হচ্ছে রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশন মানে হচ্ছে যে জনন, এটা আলাদা করে কাউকে বলে দিতে হয় না। এটা খুব ইন্টারেস্টিং।
জনন মানেই উঁচু ক্লাসে, বিশেষ করে 12-এ খুবই, মানে কিছু কিছু বাচ্চা আছে যে তারাই জনন চ্যাপ্টারটাকে পড়ার জন্যই মনে হয় 4 বছর বায়োলজিকে ক্যারি করে। তো সেক্ষেত্রে জনন মানে যে রিপ্রোডাকশন, এই ইংলিশটা বেশিরভাগ স্টুডেন্ট বা ছাত্রছাত্রী জানে। সেক্ষেত্রে জনন মানে কি? জনন মানে হচ্ছে জনিত্রী অর্থাৎ প্যারেন্টস থেকে অপত্য জীব উৎপন্ন। অপত্য মানে হচ্ছে অফস্প্রিং, ঠিক আছে? সেক্ষেত্রে জনিত্রী অর্থাৎ বাবা মা থেকে তাদের সন্তান সন্ততি তৈরির যে প্রসেস পদ্ধতি, সেটাকে আমরা বলবো জনন। সেক্ষেত্রে এই জনন অর্থাৎ বাবা মার বৈশিষ্ট্যকে সুন্দরভাবে জনন কোষের দ্বারা, মানে বিশেষ কোষ, কেন বলছি বিশেষ কোষ, কারণ হচ্ছে বাবা মার বৈশিষ্ট্য বাবা মা ছুঁড়ে ঢিল মেরে কখনো আমাদের মধ্যে দিতে পারে না। সেক্ষেত্রে বিশেষ এক ধরনের কোষ, যে কোষ বাবা মার বৈশিষ্ট্যকে ওই কোষের মধ্যে দিয়ে সেগুলোকে আমাদের মধ্যে ট্রান্সফার করবে, ঠিক আছে? সেই কোষটাকে বলা হয় গ্যামেট, ঠিক আছে? সবাই যে গ্যামেট তৈরি করে তা নয়, কেউ কেউ রেণু তৈরি করে, কেউ কেউ অঙ্গজ জননও করে। সেগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলসে পড়ব। কিন্তু জনিত্রী জীব অর্থাৎ বাবা মা থেকে বাবা মার বৈশিষ্ট্যগুলোকে বিশেষ কোষের মাধ্যমে অপত্য জীব তৈরি করা, বা এমনও হতে পারে বাবা মার হুবহু বৈশিষ্ট্য, যেমন অ্যামিবা বা এককোষীর ক্ষেত্রে হুবহু একদম তার অপত্য এবং মাকে একই রকম। সেক্ষেত্রে এই মা বাবার বৈশিষ্ট্যগুলোকে সন্তান সন্ততির মধ্যে দেওয়াটা বা প্রসেসটা বা সন্তান সন্ততি তৈরি করার পদ্ধতিটাই হচ্ছে জনন। আবারও একবার সামারি করছি। সেক্ষেত্রে জনিত্রী অর্থাৎ বাবা মা থেকে অপত্য জীব উৎপন্ন হওয়ার পদ্ধতিকেই আমরা বলবো হচ্ছে জনন। তাহলে জনন বোঝা গেছে, অর্থাৎ জনন বুঝতে হবে সজীব বস্তুর বা জীবনের একটা বৈশিষ্ট্য। কিন্তু এর কথাটাও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জনন কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ আমার ক্ষেত্রে ধরি বা আমার মনুষ্য জাতির ক্ষেত্রে ধরি, আমি যদি সন্তান তৈরি করি বা জনন করি তাহলে আমি বেঁচে আছি, কিন্তু আমি ইচ্ছা হলো না, আমি সন্তান তৈরি করলাম না, তার মানে কি আমি বেঁচে নেই বা আমি সজীব নই, বা আমার মধ্যে কি জীবন বলতে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নেই? অর্থাৎ এক কথায় যদি বলতে পারি, তাহলে জনন কোনো জীবের বাধ্যতামূলক বৈশিষ্ট্য নয়। জনন জীবের বাধ্যতামূলক বৈশিষ্ট্য নয়, কিন্তু আবশ্যিক একটা বৈশিষ্ট্য, প্রয়োজনীয় একটা বৈশিষ্ট্য। কেন বৈশিষ্ট্য? যদি সবাই ইচ্ছা করে আমি আর জনন করব না, তাহলে বংশ বিস্তার হবে না, এবং বংশ বিস্তার হয়ে যে আমাদের ভারসাম্য রক্ষা, জীবকুলের যে ভারসাম্য রক্ষা, কারণ একজন মারা যায় তবে আরেকজন এসে সেই জায়গা পূরণ করে, তাহলে কেউ যদি জননই না করে তাহলে জীবকুলের ভারসাম্য রক্ষা হবে না, আর জীবকুলের ভারসাম্য রক্ষা না হলে আমরা আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাব। অর্থাৎ আবশ্যিক বা প্রয়োজনীয়, কিন্তু বাধ্যতামূলক কিন্তু বৈশিষ্ট্য নয়। বোঝা গেছে? নেক্সট যে বৈশিষ্ট্যটা আমরা ফোকাস করব সেটা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম বাংলায় যাকে আমি বলবো বিপাক, ঠিক আছে? প্রথমে আমি বলি বিপাক কাকে বলে। বিপাকের ডেফিনিশন, সেটা হচ্ছে বিপাক হচ্ছে
সজীব বা জীবের শরীরে যত ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সমস্ত ধরনের রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বলা হয় বিপাক। খুব সহজ এবং সরল ভাষায় বোঝানো হয়। তার মানে আমি যদি লিখি রাসায়নিক বিক্রিয়ার সমন্বয়, সজীব কোষে রাসায়নিক বিক্রিয়ার সমন্বয়কে বলা হয় বিপাক। অর্থাৎ আমি কি বললাম, বিপাক হচ্ছে সজীব কোষে যত ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, যেমন আমার শরীরে যত ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সে যে কোনো রাসায়নিক বিক্রিয়া, সবগুলোকে একত্রে বলা হয় মেটাবলিজম বা বিপাক। ঠিক আছে, সেক্ষেত্রে বিপাককে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে উপচিতি, আর এক হচ্ছে অপচিতি বিপাক। সেক্ষেত্রে উপচিতি বিপাক আমাদের দেহের শুষ্ক ওজনটাকে বৃদ্ধি করে। আগে লিখি, তারপরে শুষ্ক ওজনটাকে ব্যাখ্যা করছি। শুষ্ক ওজন বৃদ্ধি করে, এটা বৃদ্ধির স্থান, মানে ইনক্রিজ হচ্ছে। সেক্ষেত্রে আরেকটা যেটা, এটা সবসময় গঠনমূলক হবে। ঠিক আছে, আমি যদি একটু এক্সাম্পলে বলি, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। শুষ্ক ওজন বৃদ্ধি, শুষ্ক ওজন বৃদ্ধির ডেফিনেশনটা খুব সহজে আমি বলে দিই। সেক্ষেত্রে সদ্য মৃত বা সজীব কোষ, আবারও বলছি সদ্য মৃত, সবে সবে মারা গেছে বা বেঁচে আছে সজীব কোষ, এমন কোষের কিছু কিছু কোষ নিলে, ঠিক আছে, সজীব কোষ বা সদ্য মৃত কোষকে যদি 75°C তাপমাত্রায় 24 ঘন্টা রাখা যায়, তাহলে সেই কোষ থেকে 60 থেকে 70% জল বেরিয়ে যায়, অর্থাৎ জলের বিয়োজন হয়ে যায়। সেই জল বেরিয়ে যাওয়ার পর যে ওয়েটটা পাই, অর্থাৎ যে ওজনটা আমরা পাই, সেটাকে বলা হয় শুষ্ক ওজন। ক্লিয়ার? তাহলে সজীব কোষ বা সদ্য মৃত কোষ, সেটাকে 75°C তাপমাত্রায় টানা 24 ঘন্টা, মানে প্রায় একদিন যদি আমি রাখি, তাহলে সেখান থেকে 60 থেকে 70% জলের বিয়োজন ঘটে। জলের বিয়োজন ঘটে, আমরা যে ওয়েটটা পাই সেটাকে আমরা বলবো ড্রাই ওয়েট, অর্থাৎ বাংলায় বলবো শুষ্ক ওজন। ক্লিয়ার? এই শুষ্ক ওজন দেখা যাচ্ছে উপচিতি বিপাকে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, আর এটা সবসময় গঠনমূলক। কি করে গঠনমূলক হবে? গঠনমূলক উদাহরণ হিসাবে আমি একটা এক্সাম্পলে বলেছি সালোক সংশ্লেষ। গঠনমূলক মানে এই বিক্রিয়াগুলো দ্বারা, যেহেতু রাসায়নিক বিক্রিয়ার সমন্বয় হচ্ছে মেটাবলিজম, তাহলে এই বিক্রিয়াগুলো দ্বারা সবসময় কিছু না কিছু তৈরি হবে, কিছু না কিছু তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কি তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, তা এক্সাম্পলে আমি একটা সালোক সংশ্লেষ দেখাই। যদি আমি জল নিই, যদি আমি কার্বন ডাই অক্সাইড নিই, নেওয়ার পর
সেখান থেকে যেটা তৈরি হবে গাছের খাবার, সেটা হচ্ছে গ্লুকোজ, সেটা তৈরি হবে অক্সিজেন আর প্লাস কিছু এনার্জি, কিছু জল। তাহলে সালোক সংশ্লেষ আমি এটাকে ব্যালেন্স করিনি, ব্যালেন্স কেমিস্ট্রিতে আছে বা বইতে যখন সালোক সংশ্লেষের সমীকরণ দেওয়া হবে সেটাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য কি বললাম যে সালোক সংশ্লেষ বা উপচিতি বিপাকটা সবসময় গঠনমূলক, কিছু না কিছু তৈরি হবে। সেক্ষেত্রে কিছু না কিছু যখন তৈরি হবে তখন কি করে তৈরি হবে, কি তৈরি হবে, আমি যখন ডালের সাথে চাল মিশিয়ে গরম করব তখন কি তৈরি হবে, খিচুড়ি হবে। তেমনি জল আর কার্বন ডাই অক্সাইড গাছ আলাদা আলাদাভাবে নিজের বডিতে রাখবে, নিজের বডিতে রাখার পর সেটাকে সূর্যের আলো বা তাপ দেবে, সাথে ক্লোরোফিল হেল্প করবে, মানে ওটা একটা কড়াই ধরো, ক্লোরোফিল হেল্প করবে, হেল্প করার পর তাতে তুমি তাপ দিলে সাথে জল আর কার্বন ডাই অক্সাইড মিলে খাবার তৈরি হবে। সেই খাবারটার নাম হচ্ছে গ্লুকোজ, যার রাসায়নিক সংকেত C6H12O6। সাথে আমরা যে অক্সিজেনটা পাই, গাছ খাবার তৈরি করার সময় যে অক্সিজেনটা দেয় আমরা সেটাই পাই। এই হচ্ছে আমার কিছু তৈরি হলো, এখানে গ্লুকোজ তৈরি হলো। তাই উপচিতি বিপাকগুলো সবসময় গঠনমূলক হবে, শুষ্ক ওজনকে বৃদ্ধি করবে। শুষ্ক ওজনের ডেফিনিশন কিন্তু আলাদা করেও বোর্ডের এক্সামগুলোতে আসে। 1 নম্বর যে শুষ্ক ওজন কাকে বলে বা শুষ্ক ওজন বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে অপচিতি বিপাক। আমরা উপচিতি বিপাকে কি দেখেছিলাম, ড্রাই ওয়েট বাড়ছে। আমরা উপচিতি বিপাকে দেখেছিলাম গঠনমূলক হচ্ছে। আমরা উপচিতি বিপাকে দেখছিলাম এনার্জিকে কালেক্ট করছে। ঠিক আছে, কি বললাম, 3টে জিনিস বললাম, ড্রাই ওয়েট বৃদ্ধি হচ্ছে, গঠনমূলক হচ্ছে এবং এনার্জিকে কনজিউম করছে, শক্তিকে ধরে রাখছে। এই 3টে বৈশিষ্ট্য যদি ক্লিয়ার হয় তাহলে অপচিতি বুঝতে কোনো ডাউট থাকার কথা নেই। কেন ডাউট থাকার কথা নেই, কারণ হচ্ছে অপচিতি বিপাক উপচিতি বিপাকের ঠিক বিপরীত। তাহলে এবার তোমরাই বলবে, তোমরা কি বলবে, তোমরা যেটা বলবে সেটা হচ্ছে যদি উপচিতি বিপাকে ড্রাই ওয়েট বা শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাহলে অপচিতিতে কি হবে, শুষ্ক ওজন হ্রাস হবে অর্থাৎ কমবে। উপচিতি বিপাকে যদি শুষ্ক ওজন, যদি না উপচিতির বিপাকে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, উপচিতি বিপাকে গঠনমূলক হয়, উপচিতি বিপাকটা এনার্জিকে বা শক্তিকে কনজিউম করে, ধরে রাখে। তাহলে উপচিতির 3টে বৈশিষ্ট্য যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে উপচিতির ঠিক বিপরীত ঘটনা ঘটে হচ্ছে অপচিতি। তাহলে এখানে যদি ড্রাই ওয়েট বৃদ্ধি ইনক্রিজ হয় অর্থাৎ শুষ্ক ওজন যদি বৃদ্ধি হয় তাহলে অপচিতিতে কি হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক সবসময় হার্ড ওয়ার্কে সবকিছু হয় না, কিছু কিছু স্মার্ট ওয়ার্কও খাটাতে হয়, তা না হলে পড়াশোনা করা বৃথা। প্রথমে তোমাকে জানতে হবে যে কি কি পড়তে হয় না, ঠিক আছে, পরে জানবে যে কি কি পড়তে হয়। প্রথমে জানতে হবে তোমাকে কি কি করতে হয় না, তবে জানবে যে কি কি করতে হয়। ঠিক আছে, একে বলে স্মার্ট ওয়ার্ক। যারা খুব বেশি স্মার্ট সাথে হার্ডওয়ার্ক তারাই জীবনে সাকসেস হয়। শুধু হার্ডওয়ার্ক করে গেলাম তা ভ্যালুলেস হয়ে দাঁড়ায়, মাঝে মধ্যে দাঁড়ায়, তাই বলে সবসময় হার্ডওয়ার্কগুলো যে জিরো হয় তা না। সেক্ষেত্রে শুষ্ক ওজন অপচিতি বিপাকে কমবে, ওটা যদি গঠনমূলক হয় তাহলে অপচিতিতে কি হবে, ভাঙনমূলক হবে। ঠিক আছে, ওটা যদি তাপ গ্রাহী হয়, গ্রহণ করে, তাহলে এটা তাপ কি করবে, তাপ মোচন করবে। তাহলে এক্সাম্পলে অপচিতির যদি এক্সাম্পল আমি দিই তাহলে অপচিতির এক্সাম্পল কি হবে, রেসপিরেশন।
বা শ্বসন। শ্বসনে কি হয়? শ্বসনে আমাদের এনার্জিটা রিলিজ হয়। যদিও শ্বসনকে আবার অনেকভাবে ভাগ করা যায়, সবাত শ্বসন, অবাত শ্বসন এক্সেট্রা, কিন্তু আমরা এখন সেই ডিটেলসের মধ্যে যাব না, কারণ হচ্ছে আমরা জীবের বৈশিষ্ট্য, অর্থাৎ ফোকাস থেকে দূরে সরে গেলে হবে না। পরবর্তীতে যখন আমার সবাত শোষণ এবং অবাত শোষণ আসবে তখন তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেব। সেক্ষেত্রে শ্বসন অর্থাৎ ভাঙনমূলক, এখানে সবাত শোষণ হোক বা অবাত শোষণ আলাদা করে লিখছি না। সবাত শোষণ যদি হয় সেখানে আমার সব থেকে বেশি এনার্জি রিলিজ হবে, যদি অবাত শোষণ হয় তাহলে সেখানে একটু কম এনার্জি রিলিজ হবে, কিন্তু তাপ মোচন হবে বা তাপ বেরোবে। ঠিক আছে, সাথে বিভিন্ন ধরনের সাবস্টেন্সও তৈরি করবে বা উপাদানও তৈরি করবে। এটা তোমাদের পরবর্তীতে মুখস্থ করতে হবে, তো জীবনের বৈশিষ্ট্যের মধ্যে ওগুলো আমি আর ইনফরমেশনগুলো অ্যাড করছি না। সেক্ষেত্রে এই হচ্ছে আমার উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক। সব থেকে প্রধান ইনফরমেশন, রিপ্রোডাকশন যেমন বাধ্যতামূলক ছিল না কিন্তু আবশ্যিক ছিল, তেমনি এটা বিপাকটা বাধ্যতামূলক একটা বৈশিষ্ট্য। যে বেঁচে আছে তার বিপাক হবে। এটা নিটে বা মেডিকেল এন্ট্রান্স এই কোয়েশ্চেনটা অনেকবার দিয়েছে বা এরকম কোয়েশ্চেন করে। সেটা হচ্ছে বিপাক একটা জীবের বাধ্যতামূলক বৈশিষ্ট্য, বাধ্যতামূলক বৈশিষ্ট্য। তার মানে এখানে এই বৈশিষ্ট্যটা আমি নেব কি, জনন যেমন আমি করতেও পারি, আমি চাইলে নাও করতে পারি, কিন্তু বিপাকের ক্ষেত্রে আমার এই অপশনটা আমার হাতে নেই। বিপাকের ক্ষেত্রে এই অপশনটা আমার হাতে নেই এই কারণ হচ্ছে এটা হচ্ছে একটা বাধ্যতামূলক, মানে হতেই হবে, আমি বেঁচে আছি মানে আমাকে বিপাক হতে হবে। এটাও একটা গুড কোয়েশ্চেন, যে সবসময় যে ইন্টারকোর্সে গেলেই যে আমার বাচ্চা হবে সেক্ষেত্রে এরকমটা নয়। সেক্ষেত্রে তার মানেই তো সেই একই দাঁড়ালো যে জীবনের বৈশিষ্ট্য সন্তান উৎপাদন করতে আমি ক্যাপাবিলিটি, মানে আমি সক্ষম কি সক্ষম না, অর্থাৎ আমার বাচ্চা হচ্ছে কি হচ্ছে না, আমার সন্তান হচ্ছে কি হচ্ছে না, তারপরে নির্ভর করছে না। সন্তান হলেও আমি বেঁচে আছি, সন্তান না হলেও আমি বেঁচে আছি। সে আমি ফার্টাইল কি ফার্টাইল না, আমি সন্তান তৈরি করার আমার ক্ষমতা আছে না, আমি বন্ধা, সেটা পরের কথা। কিন্তু আমার সন্তান যদি আমি ইন্টারকোর্সে গেলে আমার সন্তান হলো না, তাহলে কি আমি মরে যাব? সেই সেই হানিবির মতো, মৌমাছির মতো, সেই ড্রোন বা পুরুষ মৌমাছিগুলো একবার কুইনের সাথে বা রানীর সাথে মিটিং করলেই মারা যায়। বলো, শুনছি তো, কোয়েশ্চেন বলো, তোমাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। পুরুষ মৌমাছিটা ডিটেলসে জানার জন্য পরবর্তী যখন আমি ক্লাস 12-এর ক্লাস নিতে শুরু করব তখন এই বিষয় অর্থাৎ পার্থেনোজেনেসিসটা আমি আবার পড়াবো, আবার এই ভিডিওটা আপলোড করব। যাদের যাদের ডাউট থাকবে তারা ভিডিওটা অবশ্যই দেখবে এবং ডাউট ক্লিয়ার করবে। অর্থাৎ হ্যাঁ, এটা 12-এর ডিটেলসে আছে, তখন 12-এ আলোচনা হবে। সেই ক্ষেত্রে এখন ক্লাস 9-এ এতটুকু জানলেই হবে। বেশি পাকা, অ্যাডভান্স, একে বলে রাম পাকা বাচ্চা। তোমরা শিশু, শিশু নিজেকে আমার নিজেকে মনে হয় নিজে শিশু। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই কোয়েশ্চেনগুলো ভালো কোয়েশ্চেন। তার মানে এই গভীর এই প্রশ্ন যদি জননেই আটকে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমার জনন হয়ে গেল তো কোয়েশ্চেন শেষ হচ্ছে না। অর্থাৎ যখন যেটা আসবে, জনন আবার আসবে, আমি তখন আবার ডিটেলসে পড়াবো। যখন আবার রেসপিরেশন আসবে, সবাত শোষণ অবাত শোষণ যখন আসবে তখন আমি আবার পড়াবো। অর্থাৎ এখন কি পড়তে চলেছি, হ্যাঁ আছে তো, চ্যাপ্টার যখন আসবে সেই অনুযায়ী পড়াবো, ডিটেলসেই পড়াবো, যতটা সম্ভব তোমার সিলেবাসে ডিটেলসে দেওয়া আছে সবটা ক্লিয়ার করাবো। কিন্তু সেটা যে চ্যাপ্টারে আসবে
নেক্সট যে বৈশিষ্ট্যটা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে উত্তেজিতা বা সেন্সিটিভিটি। উত্তেজিতা কিছু না, সিম্পল বিষয়, স্টিমুলাস অর্থাৎ বাইরের পরিবেশে যা কিছু তোমাকে উত্তেজিত করবে, যা কিছু তোমাদেরকে উত্তেজিত করবে, শুধু তোমাদের না, সজীব বা জীবন আছে এমন বস্তুকে বা জীবকে যা কিছু উত্তেজিত করে তারা হচ্ছে স্টিমুলাস বা উদ্দীপক। আর তুমি যে সাড়া দিচ্ছ সেটা হচ্ছে উদ্দীপনা বা উত্তেজিতা। মানে সাড়া দেওয়ার যে ক্ষমতাটা সেটা হচ্ছে উত্তেজিতা, আর যে কারণের জন্য তুমি সাড়া দিচ্ছ সেটা হচ্ছে উদ্দীপক। ক্লিয়ার? তাহলে আমি লিখি, সেটা হচ্ছে উদ্দীপক, আর তুমি কি করছো? সাড়া প্রদান করছো। সাড়া প্রদান করছো বা সাড়া প্রদানের ক্ষমতা, সেটা হচ্ছে আমার উত্তেজিতা বা সেন্সিটিভিটি। ঠিক আছে? অবশ্যই এগুলোকে উদ্দীপক দু ধরনের হয়, সেটা হচ্ছে বাইরের পরিবেশ অর্থাৎ বহিস্থ উদ্দীপক হতে পারে, বা আমার ইন্টারনাল কোনো উদ্দীপক হতে পারে। আমার ভেতরে কোনো এমন কোনো ম্যাটেরিয়ালস আছে, উপাদান আছে যেগুলো আমাকে উত্তেজিত হতে সাহায্য করছে, হতে পারে। তার জন্য আমরা বলবো অন্তঃস্থ উদ্দীপক বা ইন্টারনাল উদ্দীপক। এত কিছুর মধ্যে যাব না। সেই ক্ষেত্রে আবার কি বললাম, বাইরের পরিবেশে কিছু উপাদান আছে যেগুলো আমাদের উদ্দীপনা দিতে অর্থাৎ রিয়াকশন করতে সাহায্য করে। সেগুলোকে, সেই ক্ষমতা, আমি যে সাড়া দিচ্ছি সেই ক্ষমতাটাকে বলে উত্তেজিতা। এক্সাম্পল দিলে খুব ডিটেলসে খুব সহজে বোঝা যায়। দুটো এক্সাম্পল দেব, এক হচ্ছে প্রাণীদের আর এক হচ্ছে উদ্ভিদের। প্রথমে দিই উদ্ভিদের। উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা উদ্ভিদ সেটা পেয়েছি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ, আরে স্পেলিং TOUCH, টাচ মি, ডোন্ট টাচ মি প্ল্যান্ট। শুনেছো? ডোন্ট টাচ মি প্ল্যান্ট, লজ্জাবতী গাছ। অর্থাৎ ডোন্ট টাচ মি, ওকে টাচ করলে ওর আত্মরক্ষার জন্য, বা এটা ওর অভিব্যক্তিতে কথা বলা হয়েছে। তাছাড়া ওর পালভিনাসে কিছু পরিবর্তন হয়। পালভিনাসটা আবার যখন নেক্সট পরের দিন পড়াবো তখন পালভিনাসটা ক্লিয়ার করে দেবো। তো পালভিনাস সে কিছু রিয়াকশন হয়, যে রিয়াকশনের জন্য পাতাগুলো একদম বন্ধ হতে থাকে বা মুদে যেতে থাকে। এরকম ঠিক পাতাগুলো এরকম 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 একই নোডে দুটো করে থাকবে। যখনই তুমি এখানে টাচ করলে পাতাগুলো বন্ধ হতে থাকে, ক্লোজড হতে থাকে। তার মানে বহিস্থ উদ্দীপক, সেটা তুমি স্পর্শ করলে জোরে হাওয়া হতে পারে, আঘাত হতে পারে, আর যে কোনো স্পর্শ তো আছেই। অর্থাৎ এরা হচ্ছে বহিস্থ উদ্দীপক। এই বহিস্থ উদ্দীপকের জন্য যে পাতাগুলো মুদে গেল, ক্লোজ হয়ে গেল, এই যে সাড়া প্রদান করলো, এই ক্ষমতাটাকে আমরা বলবো উত্তেজিতা বা উদ্দীপিতা। সেই ক্ষেত্রে এবার একটা আমরা প্রাণী উদাহরণ দিই। প্রাণী উদাহরণে আমরা দেখব, প্রাণী উদাহরণ অনেক কিছু আছে। তোমার কোনো ছেলেকে দেখে ভালো লাগছে, হ্যান্ডসাম লাগছে, ড্যাশিং লাগছে, তার মানে তার লুক, সেক্ষেত্রে তুমি উত্তেজিত হচ্ছে, যে রিয়াক্ট করছো, তোমার মধ্যে যে শিহরণ জাগছে, বা তুমি কোনো কমেন্ট পাস করছো, তাহলেও কিন্তু এদের একটা সাড়া দিচ্ছ তুমি। এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, পাশের বাড়ির বৌদিকে দেখেও রিয়াকশন দিয়ে হতে পারে। তখন সেক্ষেত্রেও কিন্তু এটা এক ধরনের, ওই বৌদি হচ্ছে উদ্দীপক, আর ঠাকুরপো যেটা রিয়াক্ট করছে সেটা কিন্তু উত্তেজিতা। নেক্সট, এছাড়াও আমাদের প্রতিবর্ত ক্রিয়া, যেমন গরম চাটুতে হাত দিলাম, গরম চাটু ধরার সাথে হাতটা সরিয়ে নিলাম, সেক্ষেত্রে এটা গরম চাটুটা বা গরমটা এখানে বহিস্থ উদ্দীপকের কাজ করলো, তুমি যে রিয়াক্ট করলে এটা তোমার উত্তেজনা বা উত্তেজিতা। ঠিক আছে? এটা হচ্ছে প্রাণী উদাহরণ। এরকম অসংখ্য প্রাণী উদাহরণ আছে, বা যেটা আমরা আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশে উপস্থিত যত উদ্দীপক আমাদেরকে রিয়াকশন দিতে সাহায্য করে বা রিয়াক্ট করতে হেল্প করছে বা রিয়াক্ট দিচ্ছে, যার জন্য
সেক্ষেত্রে সবগুলো হচ্ছে উদ্দীপক, সেটা ইন্টারনালও হতে পারে, বহিস্থ হতে পারে, অলরেডি আমার বোর্ডে লেখা আছে। আর তাছাড়া আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে উত্তেজনা, সাড়া প্রদান ক্ষমতা, বারবার হেডিং করতে হবে সাড়া প্রদান ক্ষমতা, ক্ষমতা যেটা সেটা হচ্ছে উত্তেজিতা, আর যার জন্য করছি সে হচ্ছে উদ্দীপক বা স্টিমুলাস। অসুবিধা নেই। নেক্সট বৈশিষ্ট্য আমরা পড়ব হচ্ছে পুষ্টি এবং বৃদ্ধি। সেক্ষেত্রে আমরা পড়ব হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে, বা গ্রোথ। প্রতিটা জীবী জন্মানোর সাথে সাথে ছোট থাকে, সদ্য যখন থাকে ছোট থাকে, আস্তে আস্তে সে ম্যাচুরিটি মানে বড় হতে থাকে, ঠিক আছে। যদিও এককোষী জীবীরা যখন বড় হয় তখনই সে আবার ভেঙে দুটো অপত্য কোষ তৈরি করে। তো সেক্ষেত্রে ওটা তার জননের একটা পাঠ হয়ে দাঁড়ায়, মানে তার বৃদ্ধিটাই তার জননের একটা পাঠ। তো সেক্ষেত্রে তুমি যখন সদ্যজাত ছিলে, এখন তুমি বড় হচ্ছ বা তোমরা বড় হচ্ছ, সেক্ষেত্রে এখন যেটা তোমার বৃদ্ধি, এই বৃদ্ধির সাথে সাথে তোমার বিকাশ অর্থাৎ তোমার ম্যাচুরিটি আসবে বা তুমি ম্যাচিওর হবে, ঠিক আছে। বৃদ্ধির সাথে সাথে তোমার হবে হচ্ছে বিকাশ, বিকাশ যাকে আমরা ইংলিশে বলবো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট হচ্ছে যখন আমাদের ফাংশনালি আমরা কাজ করার ক্ষমতা রাখি বা আমাদের ম্যাচুরিটি আসে, ঠিক আছে। আমরা পূর্ণতার দিকে যখন এগিয়ে যাই, পূর্ণতার দিকে এগিয়ে যাই, এগিয়ে যাই, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের গ্রোথ হবে, আমাদের ডেভেলপমেন্ট হবে, যদি এগুলো থাকে তার মানে আমরা বেঁচে আছি বা আমাদের মধ্যে জীবন আছে। কারণ জড় বস্তু তো আর বৃদ্ধি এবং ডেভেলপ হবে না। একটা খাটকে তুমি তোমার বাড়িতে লাগালে, তুমি বিয়ে করার পরে তোমার বউ এসছে বলে খাটটা তো আপনি লম্বা হয়ে যাবে না, গ্রোথ হবে না, তাই না? কারণ হচ্ছে সেই জড় বস্তু, ঠিক আছে। অর্থাৎ ফ্যামিলি গ্রোথ হবে। ফ্যামিলি গ্রোথ যখন হবে তার মানে সেটা আবার জন্মের পাঠ হয়ে যাবে, তার মানে সেগুলো সবই জীবনের বৈশিষ্ট্যের একটা অংশ হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে চলন এবং গমন। চলন ও গমন। চলন আর গমন বলতে লোকোমোশন, লোকোমোশন আর মুভমেন্ট, ঠিক আছে। চলন বলতে আমি এক জায়গায় দাঁড়িয়ে হাত পা মুভ করছি, নাড়াচ্ছি, এটা আমার চলন। কিন্তু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমি স্থান পরিবর্তন করলাম, এটা হচ্ছে আমার গমন। অর্থাৎ এক জায়গায় স্থির থেকে যদি আমি হাত পা নাড়াই, এটা আমার চলন। যদি সেই জায়গা থেকে স্থান পরিবর্তন করে আমি সে হাত পা নাড়াতে নাড়াতেও যদি স্থান পরিবর্তন করি, স্থানটা যদি আমি পরিবর্তন করি, তাহলে সেটা গমন। চলন এবং গমন এটা হচ্ছে জীবনের বৈশিষ্ট্য। কারণ কি, উদ্ভিদরা চলন করে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তার শাখা প্রশাখাগুলোকে এদিক ওদিক বাড়িয়ে দেয়, তাহলে সেটা চলন। বাট আমি হিউম্যান হয়ে আমি গমন করতে পারি, গরু ছাগলও যদি হতাম তাহলেও আমি গমন করতে পারতাম, ঠিক আছে। সেক্ষেত্রে চলন এবং গমন হচ্ছে জীবনের আরেকটা বৈশিষ্ট্য। বুঝা গেছে? এটা নিয়ে আর কিছু তেমন লেখা নেই, চলন একটু লিখে দিই। চলনে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া হবে, অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া। আর গমন কোনটা হবে? সামগ্রিক স্থান পরিবর্তন, সামগ্রিক স্থান পরিবর্তন। ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন বা ওভি, এটা বাংলা এখানে পেছনে লিখে দিলাম, ওভি
অভিযোজন। অভিযোজনটা কিছুই না, প্রতিটা জীবের ইচ্ছা এই পরিবেশে বেঁচে থাকার। ঠিক আছে, প্রতিটা জীবের যে এককোষী অ্যামিবা থেকে শুরু, এককোষী অ্যামিবারা এরা তো অমর, এককোষীরা তো অমর। এককোষী ছাড়াও বহুকোষী প্রত্যেকে চায় এই পৃথিবীতে বেঁচে থাকতে। পৃথিবীতে যদি বেঁচে থাকতে চায় তখন তাকে পরিবর্তিত পরিবেশ, অর্থাৎ প্রতিনিয়ত যে পরিবেশের পরিবর্তন হচ্ছে, তখন সেই পরিবর্তিত পরিবেশের সাথে তাকে মানাতে হবে। ঠিক আছে, আমি বাপের বাড়ি ছিলাম কদিন আগে, আমার যে পরিবেশ ছিল, আমি শ্বশুর বাড়ি এসে দাঁড়িয়েছি, এখন আমার পরিবেশ চেঞ্জ হয়েছে। আমি যদি না মানাতে পারি তাহলে কিন্তু আমার অভিযোজন হলো না, ঠিক আছে, বা অ্যাডাপ্টেশন হলো না। কিন্তু যদি আমি মানিয়ে নিতে পারি তাহলে আমি আরেকটা পরিবর্তিত পরিবেশের সাথে, অর্থাৎ আমি একটা নতুন পরিবেশের সাথে মানিয়ে নিয়ে আমার জীবন সাইকেলের কিছুটা এগিয়ে গেলাম। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। কিন্তু যদি প্রতিটা জীব কেউ ফেলিওর হয় তার পরিবর্তিত পরিবেশের সাথে মানাতে, তাহলে এই প্রকৃতি কিন্তু তাকে নির্বাচন করে না, এই প্রকৃতি কিন্তু তাকে ঠাঁই দেয় না। বোঝা গেছে? ক্লিয়ার? অর্থাৎ পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এটাই হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এটা হচ্ছে জীবন যদি থাকে সে চেষ্টা করবে অভিযোজিত হতে বা অভিযোজনে অংশগ্রহণ করতে। ক্লিয়ার? নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোষ। ঠিক আছে, কোষ বা সেল। কোষ বা সেল যেটা এককোষী থেকে শুরু করে, সজীব বস্তুর এককোষী থেকে শুরু করে বহুকোষী সবাই কোষ দিয়ে তৈরি। কেউ কোষ থেকে আরো উন্নত হয়ে কলা তৈরি করেছে, কেউ কলা থেকে কলা স্তর তৈরি করেছে, কেউ কলা স্তর থেকে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছে, বা কেউ তন্ত্র তৈরি করেছে, তন্ত্র। ঠিক আছে, কিন্তু আলটিমেট এককটা কি? সেটা হচ্ছে কোষ। অর্থাৎ সজীব বস্তু কোষ দিয়ে তৈরি হবে, এটাই স্বাভাবিক। এক্সেপশনাল কে? সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস কি? ভাইরাস যখন হোস্ট সেলে প্রবেশ করে তখনই সে সজীব বস্তুর মতো আচরণ করে, নয়তো কোথাও যদি বাইরের পরিবেশে এমনি পড়ে থাকে তাহলে সে মৃত। অর্থাৎ ভাইরাসকে বলা হয় জীব আর জড়ের মধ্যবর্তী বস্তু। কারণ কি? কারণ এদের জীবের বৈশিষ্ট্য দেখা যায়, এর মধ্যে জড়র বৈশিষ্ট্য দেখা যায়। জড়র বৈশিষ্ট্য দেখতে গেলে তোমাকে আশেপাশে যেখানে সেখানে আগানে বাগানে জঙ্গলে পড়ে থাকলেও হবে, কিন্তু জীবের বৈশিষ্ট্য দেখতে হলে ওকে কোনো হোস্ট বা পোষক কোষে বা কারো শরীরের মধ্যে প্রবেশ করাতে হবে, তবেই তুমি ওর জীবনের বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে। অর্থাৎ ভাইরাস ছাড়া প্রত্যেকেই জীবনী বৈশিষ্ট্য আছে, মানে তার মধ্যে সে কোষ দিয়ে তৈরি, সে এককোষী হোক বা বহুকোষী। ক্লিয়ার? নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন। ঠিক আছে, প্রকরণ বা ভ্যারিয়েশন। প্রকরণ বা ভ্যারিয়েশনটা কি? পরিবর্তিত পরিবেশের সাথে মানাতে গিয়ে আমার নতুন বৈশিষ্ট্য অ্যাড হয়। তার মানে আমি বাপের বাড়ি যে বৈশিষ্ট্যগুলো বা আচরণগুলো করতাম, নতুন পরিবেশের সাথে মানাতে গিয়ে আমার নিজেকে নিজে চেঞ্জ করতে হচ্ছে। দেখা যাচ্ছে আজ থেকে 5 বছর পরে সুস্মিতা আগে এটা করতো, সুস্মিতা আগে এখন এটা করে না। সুস্মিতা আগে ওই বৈশিষ্ট্যটা ছিল, এখন সে এরকম। আগে সব অগোছালো ছিল, এখন সে গোছালো। তার মানে সেগুলো সব বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে অ্যাড হয়েছে। এই অ্যাড হতে হতে আগে সুস্মিতার সাথে নতুন সুস্মিতার একটা পার্থক্য তৈরি হয়েছে, এটা হচ্ছে ভ্যারিয়েশন। ঠিক আছে, সেটা হতে পারে কারোর মধ্যে আকস্মিক হঠাৎ পরিবর্তন, কোনো অ্যাক্সিডেন্টালে দেখা যাচ্ছে তার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে, বা কিছু একটা সমস্যা হয়েছে, বা কোনো একটা লাইফস্টাইল একটা অ্যাক্সিডেন্টের আগে সে লিড করতো,
কিন্তু অ্যাক্সিডেন্টাল ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেই বৈশিষ্ট্যটা ক্যারি করে। ঠিক আছে, তা এর সাথে সাথে কিন্তু এই ছোট ছোট বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করতে করতে তার মধ্যে একটা আলাদা বা নতুন বৈশিষ্ট্য তৈরি হয়েছে। মানে এক কথায় যদি আমি বলি, অভিযোজনের ফলে প্রকরণের আবির্ভাব। ঠিক আছে, অভিযোজনের ফলে প্রকরণের আবির্ভাব হয়। ঠিক আছে, অবশ্যই সেটাকে জননের মাধ্যমে হতে হবে, কারণ জনন ছাড়া তো এই বৈশিষ্ট্যগুলো আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। ক্যারি ফরওয়ার্ড মানে আমি যদি যে বৈশিষ্ট্যগুলোকে অ্যাডপ্ট করেছি বা যে বৈশিষ্ট্যগুলো আমি কষ্ট করে আমার নিজের মধ্যে এনেছি, সেগুলো আমার নেক্সট জেনারেশনে আমি ছুঁড়ে বেঁধে দিতে পারবো না। সেগুলোকে আমার কোনো কোষের মাধ্যমে বা জননের মাধ্যমেই সেই বৈশিষ্ট্যগুলোকে দিতে হবে। তো সেক্ষেত্রে জননের মাধ্যমে যেখানে জীব অভিযোজন করে নতুন নতুন বৈশিষ্ট্যগুলোকে অ্যাড করে পরবর্তী জেনারেশনে যখন দেয়, ক্রোমোজোমের মাধ্যমে বা ডিএনএর মাধ্যমে যখন দেয়, তখন তার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য অ্যাড হয়ে যায়। ঠিক আছে, এগুলো পরবর্তীতে কোষ বিভাজনের চ্যাপ্টারে আরো ডিটেলসে বোঝানো আছে যে কিভাবে এই প্রকরণের আবির্ভাব হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে বলছে প্রকরণ কাদের মধ্যে হয় না, সেক্ষেত্রে প্রকরণ যারা এককোষী, যারা হুবহু মায়ের মতো দেখতে। ঠিক আছে, বিশেষ করে আসেক্সুয়াল রিপ্রোডাকশন যারা করে, অযৌন জনন করে, তাদের ক্ষেত্রে পরিবর্তিত পরিবেশের সাথে মানানোটা কোনো ব্যাপার না, বা তারা পরিবর্তিত পরিবেশের সাথে মানাচ্ছে না, বিশেষ করে অ্যামিবা হুবহু মায়ের মতো দেখতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এরকম প্রকরণ দেখা যায় না বললেই চলে, নেগলিজেবল বা 0% বলা যেতে পারে। এবং লাস্ট যে পয়েন্টটা আমরা পড়বো সেটা হচ্ছে জীবন চক্র। যদিও আমাদের লাস্ট, আমার পেনের কালিও লাস্ট, মানে সব লাস্টে চলছে। এরও একটা লাইফ সাইকেল আছে, অর্থাৎ এরও একটা জন্ম থেকে শুরু হয়েছে, এরও একটা মৃত্যু আছে। ঠিক আছে, জীবন চক্র বা লাইফ সাইকেল। ঠিক আছে, জীবন চক্র বা লাইফ সাইকেল, অর্থাৎ লাইফ সাইকেল কি, আমি জন্ম, মানে এক কথায় যদি আমি বলি সেটা হচ্ছে আমার জন্ম হবে, আমি বড় হচ্ছি, মানে আমার বৃদ্ধি হচ্ছে, আমি প্রাপ্তবয়স্ক হচ্ছি, মানে আমি ম্যাচিওর হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি বংশ বিস্তার করছি, আমার বার্ধক্য চলে আসছে, দেন আমি মৃত্যুবরণ করছি। লে, একটা সাইকেল কমপ্লিট, যত কাণ্ড কারখানা সব কমপ্লিট, চিতাতেই সব শেষ রকম। যাই হোক, সবার লাইফ সাইকেল ভিন্ন ভিন্ন সময়, কেউ 20 বছর বাঁচে, কেউ 25 বছর বাঁচে, কেউ 3 থেকে 4 সপ্তাহ বাঁচে। ঠিক আছে, 3 থেকে 4 সপ্তাহ কোন প্রাণীরা বাঁচে এটা তোমরা বলো, আমি আর বলবো। ঠিক আছে, এখানে জীবন এবং তার বৈশিষ্ট্যগুলো শেষ হলো। তাহলে এবার আমরা একটু দেখে নিই জীবনের বৈশিষ্ট্যে আমরা কি কি পড়ালাম। জীবনের বৈশিষ্ট্যে কি কি বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। জীবনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা 9টা পয়েন্টকে আলোচনা করেছি। আজকে জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে পয়েন্টটা পড়লাম সেটা হচ্ছে জনন, অর্থাৎ রিপ্রোডাকশন। দ্বিতীয় নম্বরে যেটা পড়লাম সেটা হচ্ছে আমাদের বিপাক, অর্থাৎ মেটাবলিজম। 3 নম্বরে যেটা পড়লাম সেটা হচ্ছে উত্তেজিতা, অর্থাৎ সেন্সিটিভিটি। 4 নম্বরে যেটা পড়লাম সেটা হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যাড ছিল। 5 নম্বর পয়েন্টে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের
চলন অ্যান্ড গমন, অর্থাৎ লোকোমোশন। ছ নম্বরে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে আমাদের অভিযোজন অর্থাৎ অ্যাডাপ্টেশন। 7 নম্বরে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে কোষ বা সেল। 8 নম্বরে যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন। লাস্ট যে পয়েন্টটা পড়েছিলাম সেটা হচ্ছে জীবন চক্র অর্থাৎ লাইফ সাইকেল। তাহলে আমাদের জীবনের 9টা বৈশিষ্ট্যকে আমরা কিন্তু বুঝে ফেলেছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কেন, যে কোনো বোর্ড অনুযায়ী আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মেটাবলিজমকে ভালো করে পড়তে হবে, প্রতিটা পয়েন্টে ভালো করে পড়তে হবে। পরীক্ষা পারপাস যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের মেটাবলিজমের ডেফিনেশন পড়তে হবে। তাছাড়াও আমাদের পড়তে হবে উত্তেজিতা পড়তে হবে, অভিযোজন পড়তে হবে, প্রকরণ পড়তে হবে, এসব কটা। তাহলে আমরা 9টা বৈশিষ্ট্যকে মোটামুটি ক্লিয়ারলি জেনে ফেলেছি। সো বাই বাই।